শুরু করে দেন। বিসমিল্লাহির রহমানির রহিম। এনএসডিএফ ঢাকা মহানগর উত্তরের আয়োজনে আমাদের সাপ্তাহিক ক্লাসের আজকের প্রোগ্রাম এখনই শুরু হতে যাচ্ছে। আজকের প্রোগ্রামের শুরুতেই পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করার জন্য বারবারের মতো আমি আবারও অনুরোধ করব আমাদের সকলের শ্রদ্ধাভাজন প্রিয় পাত্র ডক্টর হামিমউদ্দিন ভাইকে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়াল আসর إن الإنسان لفي خسر إلا الذين آمنوا وعملوا الصالحات وتواصوا بالحق وتواصوا بالصبر। ইরশাদ হচ্ছে, সময়ের কসম, নিশ্চয়ই সকল মানুষ ক্ষতির মধ্যে নিমজ্জিত, কিন্তু 4 শ্রেণীর মানুষ বাদে। প্রথম শ্রেণী হচ্ছে যারা আল্লাহ তাআলার প্রতি ঈমান এনেছে। দ্বিতীয় শ্রেণী হচ্ছে যারা আমলে সলেহ অর্থাৎ নেক আমল করেছে বা সৎ কাজ করেছে। 3 নাম্বার হচ্ছে যারা নিজেদেরকে ধৈর্যের ব্যাপারে নির্দেশ দিয়েছে এবং যারা সত্যের উপরে টিকে থাকার ব্যাপারে নির্দেশ দিয়েছে। সাদাকাল্লাহুল আযীম। অনেক অনেক ধন্যবাদ আমাদের হামিমউদ্দিন ভাইকে। আমরা যে কয়েকজনই উপস্থিত হয়েছে আল্লাহর রহমতে বিভিন্ন কাজ থেকে ফারাক হয়ে, তো সেই জায়গা থেকে আমরা আমাদের শিডিউল প্রোগ্রাম শুরু করতে পারি কিনা। ডক্টর আবুল হাসান ভাই, আপনি একটু অনুমতি দিলে খুশি হই। জি জি, শুরু করেন। জি, ধন্যবাদ। আমাদের আজকের ক্লাসের প্রথম যিনি আলোচক ডক্টর আবুল হাসান ভাই, উনি আমাদের মাঝে এখন উপস্থিত আছেন। আজকে আমাদের ক্লাসের আলোচ্য বিষয় হোমিওপ্যাথিক ম্যাট্রিমেডিকার বর্তমান সময়ের এবং বর্তমান সিজনের সবচাইতে গুরুত্বপূর্ণ মেডিসিন রাস্টক্স বা রাস্টক্সিডেন্ড্রন। রাস্টক্সের উপরে সমসাময়িক এবং সার্বিক বিষয় নিয়ে প্রাথমিক আলোচনার জন্য আমি অনুরোধ করছি আমাদের শ্রদ্ধাভাজন ডক্টর আবুল হাসান ভাইকে। ডক্টর আবুল হাসান ভাইকে আজকের আলোচনা শুরু করার জন্য বিনীতভাবে অনুরোধ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আজকের যে মেডিসিনটা আলোচ্য বিষয় আমাকে দেওয়া হয়েছে আসলে গুরুত্বপূর্ণ একটা মেডিসিন এবং যেটা ব্যবহার অনেক বেশি, যেটা আমরা আমাদের হোমিওপ্যাথির ভাষায় বলি পলিক্রিস্ট রেমেডি। আসলে আলোচনার বিষয় হলো জাস্ট নিজেকে একটু এই রাষ্ট্র সম্পর্কে জানা এবং আর আমরা যারা অন্যান্য যারা উপস্থিত আছি সবাই জানি বিষয়গুলো, যার সাথে সবার মধ্যে এই বিষয়গুলো আবার নতুন করে স্মরণ করে দেওয়ার জন্য আজকে আলোচনা। কাউকে শিখানো বা ইয়ে করার জন্য না, নিজের জানার জন্যই আজকে আলোচনায় আমার উপস্থাপন করা আর কি। আমরা সাধারণত রাস্টক্সিডেন্ড্রন মেডিসিনটাকে চিনি, পুরো নাম হলো রাস্টক্সিডেন্ড্রন। আরো কিছু নাম আছে, মার্কারি বাইন, পয়জন আইভি, এই নামেও রাস্টক্সটা পরিচিত।
এটা রাষ্ট্রস মেডিসিনটা ভেজিটেবল সোর্স থেকে তৈরি হয়। যদি উদ্ভিদ হইলো অ্যানাকোড জাতীয় উদ্ভিদ থেকে, এটা গুত্রীয় উদ্ভিদ থেকে এটা তৈরি হয় রাষ্ট্রস মেডিসিনটা। সাধারণত নদীর চরে বা পাড়ে এই উদ্ভিদটা বেশি জন্মায়। আর মাদা টিংচারও তৈরি করা হয় এই গাছের পাতা থেকে। আমরা জানি যে প্রত্যেকটা মেডিসিনেরই নিজস্ব কিছু বৈশিষ্ট্য থাকে। সেটা হলো যেখান থেকে এটা জন্ম হয় ওই জায়গার ওই যে বৈশিষ্ট্য, ওই উদ্ভিদের গোত্রের যে বৈশিষ্ট্য, ওই মেডিসিনটাও যেমন উদ্ভিদ, ঠিক এই উদ্ভিদের এই গোত্রীয় উদ্ভিদের যে বৈশিষ্ট্য, রাষ্ট্র সেই বৈশিষ্ট্যগুলা বহন করে। এই গোত্রীয় জাতীয় উদ্ভিদের বৈশিষ্ট্য হইল কিছু উদ্ভিদ বিষাক্ত পদার্থ থাকতে পারে যা ত্বক বা শরীরে অ্যালার্জি তৈরি করতে পারে। এটা হলো এই অ্যানাকোডার্সীয় গোত্রীয় উদ্ভিদের বৈশিষ্ট্য। আমরা সাধারণত সচরাচর রাষ্ট্রকে যদি চর্মরোগের জন্য ব্যবহার করি, যেহেতু এই ক্ষেত্রে আলোচনাটা চর্মরোগের ক্ষেত্রে বলি, রাষ্ট্র চর্মরোগের একটি উৎকৃষ্ট ঔষধ। রাষ্ট্রের বিষটা চর্মরোগ জন্মায়। সাধারণত চর্মরোগ গুলা জলপূর্ণ স্ফোটক, মানে ফুসকা আগুনের পড়লে যেরকম ফুসকা ছোট বড় করতে পারে, এক কথায় ফুসকা জাতীয়। এর সাথে যদি অস্থিরতা থাকে, যেটা রাষ্ট্রের মূল মানে বিষয়, যদি রেস্টলেসনেস বা অস্থিরতা থাকে, সেক্ষেত্রে আমরা রাষ্ট্র ব্যবহার করতে পারি। আক্রান্তের দিক, মানে রাষ্ট্র কোন দিকে আক্রান্ত করে, সাধারণত শরীরের বাম দিক থেকে ডান দিক। লক্ষণ স্বরূপ ওষুধ মানে হইলে আমরা সাধারণত রাষ্ট্রকে টোটাল সিমটমের উপর ব্যবহার করি, এবং এটা একটা পলিক্রেস রেমেডি। কি শোনা যাচ্ছে? জি স্যার, শোনা যাচ্ছে। আর মায়াজম, শরিক, সাইকোটিক এবং টিউবারকুলার। শরিক হলো সেকেন্ড গ্রেড, সাইকোটিক হলো থার্ড গ্রেড, টিউবারকুলার হলো থার্ড গ্রেড। যেহেতু আমরা আলোচনার শুরুতেই বলছিলাম যে চর্মরোগের যে আলোচনা কথাটা বললাম, যে চর্মরোগ, যত চর্মরোগ আছে সবই কি শরিক মায়াজমের ফলাফল। এলে তিনটা মায়াজমের মধ্যে শরিকটা হলো সেকেন্ড গ্রেড। ক্রিয়াকাল যদি বলি, ক্রিয়াকাল হলো 7 দিন। আর এই মেডিসিনটা পুরোবার হলো ডাক্তার সেমেল এনিমেল। ডায়াথেসিস বা প্রবণতা, মানে প্রত্যেকটা মেডিসিনেরই একটা ডায়াথেসিস থাকে, রোগ প্রবণতা থাকে, যে এই মেডিসিনের এই ধরনের রোগের সৃষ্টির প্রবণতা থাকে। সাধারণত বাত বা গেটে বাত, এটা হলো মেডিসিনের ডায়াথেসিস বা প্রবণতা। কি কারণে এই সমস্যাগুলো হইতে পারে? বর্ষা বা ঠান্ডা আবহাওয়া, রাষ্ট্রের দিন বর্তমান যে সিজন, যে প্রচন্ড রকম বৃষ্টি এবং বর্ষা, আবার দেশে দিনের বেলা গরম, রাতের বেলা ঠান্ডা। যদি বৃষ্টিতে ভিজে কারো কোনো সমস্যা দেখা দেয়, সেক্ষেত্রে আমরা রাষ্ট্র ব্যবহার করতে পারি। ভিজে বা ঠান্ডা মাটিতে শুইলে যেটা হয় যে প্রচন্ড রকম গরম পড়ছে, সেক্ষেত্রে যদি কেউ ফুলের শোয়, মেঝেতে শোয়, সেক্ষেত্রে যদি রোগ যাই দেখা যায়, শরীর ব্যথা হোক, জ্বর হোক, সর্দি হোক, কাশি হোক, যেহেতু আমাদের হোমিওপ্যাথিক মতে ডিজিজ নট টেক, মানে কি কজ, যদি একুইট ডিজিজের ক্ষেত্রে আমরা কজেশন সাধারণত ফাইন্ড আউট করি, সেক্ষেত্রে যদি তার কজেশনটা বা কারণটা এরকম খুঁজে পাওয়া যায় যে ভিজে বা বৃষ্টিতে ভিজে বা ঠান্ডা মাটিতে বা মেঝেতে শোয়ার কারণে তার রোগটা দেখা যায়, সেক্ষেত্রে আমরা রাষ্ট্র ব্যবহার করতে পারি। স্বেচ্ছায় স্থানে বাস করে, যদি স্বেচ্ছাতে স্থানে বাস করে, সেটা সাধারণত বর্তমানে মানুষ ওরকম বাস করে না। যারা মানে বর্তমানে এরকম স্বেচ্ছাতে যদি মাটি বা কাদায় কেউ চলাচল করে হাইটা, সেক্ষেত্রেও যদি দেখা দেয়, সেক্ষেত্রেও রাষ্ট্র হইতে পারে। গরম বা রোদে যদি অতিরিক্ত ঘাইমা যায়, ঘামার পর সে গোসল করলো, সেটা আমরা অনেকেই মানে
যেটা হয় যে আমরা যারা ডাক্তার তারা জানি, অনেকে আছে কি করে জানি করছে শরীর প্রচন্ড রকম ঘামছে অথবা রৌদ্রে কাজ করছে, আসার পরে এই অবস্থায় এই গম্মুক্ত অবস্থা যে গোসল করে সেক্ষেত্রে যদি অসুস্থ হয়ে যায় সেক্ষেত্রে এই সমস্ত কারণে রাষ্ট্রক্স আসতে পারে। অত্যাধিক পরিশ্রম বা ভারী জিনিস উত্তোলনের ফলে, মানে অনেক বেশি যদি পরিশ্রম করে, ফিজিক্যাল ওয়ার্ক করে, অথবা যদি ভারী জিনিস মানে উঠাইতে যে যদি পেশিতে বা মাংসপেশিতে টান পড়ে সেক্ষেত্রেও রাষ্ট্রক্স হইতে পারে। রাষ্ট্রক্সের মূল কথা আমরা যে এতক্ষণ যে কথাগুলো বললাম সেটা হলো কারণ। যদি এই সমস্ত কারণ আমরা পাই রোগীর মধ্যে, যে এই সমস্ত কারণে তার সমস্যাটা দেখা দিচ্ছে, সে কথা রাষ্ট্রক্স হতে পারে। মূল কথা হলো শারীরিক ও মানসিক ভাবে অস্থিরতা। রাষ্ট্রক্সের অস্থিরতা হলো শারীরিক এবং মানসিক। এই অস্থিরতা অ্যাকোনাইট আর্সেনিকও আছে। সেক্ষেত্রে কি রাষ্ট্রক্সের রোগী যদি পার্শ্ব পরিবর্তন করে এক পাশ থেকে আরেক পাশে যায়, এই পার্শ্ব পরিবর্তনের কারণে রাষ্ট্রক্সের রোগী আরাম বোধ করে। কিন্তু অ্যাকোনাইট এবং আর্সেনিকের রোগী এই পার্শ্ব পরিবর্তনে কোনো আরাম পায় না। বিপরীত হলো ঠিক ব্রাইনিয়া যেমন একেবারে চুপচাপ যদি থাকে, ধীরস্থির ভাবে যদি থাকে, সেক্ষেত্রে সে আরাম বোধ করে। কিন্তু যদি সে মুভমেন্ট করে বা নড়াচড়া করে সেক্ষেত্রে কি বৃদ্ধি পায়। তবে রাষ্ট্রক্সের নড়াচড়ায় আরাম বলতে হলো যদি ফাস্ট মুভমেন্ট হয় সেক্ষেত্রে কিছুটা রোগ বৃদ্ধি পায়, কিন্তু ক্রমাগত সঞ্চালনে সেক্ষেত্রে রাষ্ট্রক্স আরাম বোধ করে। সেক্ষেত্রে আবার রাষ্ট্রক্সের বৃদ্ধিতে রাতের বেলা, সাধারণত বাতের বা যে কোনো ব্যথা রাতের বেলা বা যে কোনো রোগী হোক না কেন সেক্ষেত্রে সে সমস্যাগুলা রাতে বাড়ে। ব্যথার ক্ষেত্রে যেটা রাতে বাড়ে সাধারণত বেশি, কিন্তু সেক্ষেত্রে রোগী বলে যে তাকে যদি মেসেজ করে দেওয়া হয় বা চাপ দিয়ে দেওয়া হয় সেক্ষেত্রে হয়। কারণ হইলো তার যখন সে ধীরস্থির ভাবে থাকে তখন ব্লাড সার্কুলেশনটা কমে যায়। এই ব্লাড সার্কুলেশনটা কমে যাওয়ার কারণেই মূলত সে মানে তার ব্যথাগুলা বৃদ্ধি পায়। যখন নড়াচড়া করতে থাকে, মুভমেন্ট করতে থাকে, তখন আস্তে আস্তে আবার ব্যথাটা ক্রমাগত সঞ্চালনের পরে ব্যথাটা আবার কমে। এক্ষেত্রে জাস্ট আমি দুইজন বিজ্ঞ ডাক্তারের কথা বলে অবশ্য আমার আলোচনাটা শেষ করব। ডাক্তার হেনিম্যান বলছেন যে যখন আমরা যে বললাম যে রাষ্ট্রক্সের মেইন কথা হইল যদি তার মুভমেন্টে সে আরাম পায়, আর যখন সে রেস্টে থাকে তখন বৃদ্ধি পায়। ডাক্তার হেনিম্যান বলছে এইটা হইল তার ফার্স্ট গ্রেড লক্ষণ রাষ্ট্রক্সের। এটা আরো অনেক মেডিসিনে আছে, কিন্তু রাষ্ট্রক্স হইল ফার্স্ট গ্রেড। আবার টোটালি অপোজিট হইলো যে রেস্টে এমুলারেশন, সেটা হইলো ব্রাইনিয়া। কেন্ট বলছে যে চারটা কিনোট বলছে যে রাষ্ট্রক্সের অ্যাগ্রাভেশন কাম ফ্রম যদি ভিজে বা স্যাঁতসেঁতে আবহাওয়া যদি হয় সেক্ষেত্রে রাষ্ট্রক্সের বৃদ্ধি হয়। কুল ড্যাম্প এয়ার, ঠান্ডা বাতাস যদি হয়, মানে ঠান্ডা বাতাস যদি তার শরীরের আগে সেক্ষেত্রেও অ্যাগ্রাভেশন হয়। এবং রাষ্ট্রক্সের রোগী সেনসিটিভ টু কোল্ড এয়ার, ঠান্ডা বাতাসে তার কি রোগ লক্ষণগুলা বাড়বে। এবং কিন্তু আরেকটা কথা বলছে যে অল ইজ কমপ্লেন আর মেড ওয়ার্স ফ্রম কুল এন্ড অল আর বেটার ফ্রম ওয়ার্ম, মানে তার সকল সমস্যাই ঠান্ডায় বাড়বে আর গরমে সে আরাম বোধ করে। এই যে কুল অ্যাগ্রাভেশনে মানে ঠান্ডায় তার বৃদ্ধি, এটা 358টা মেডিসিনে আছে, কিন্তু রাষ্ট্রক্সের তার মধ্যে সুপার গ্রেড। আবার রাষ্ট্রক্সের আমরা বলছি যে এমুলারেশন, সেটা হইলো মুভমেন্টের এমুলারেশন। এটা আছে হইলো 108টা
মেডিসিন এটা, এবং এই যে মুভমেন্টে যে এমুলারেশন বা আরাম, সেটার ক্ষেত্রে আবার সুপারগেট হইল রাস্টাস। আমরা টোটালিটি অফ সিমটম যদি নেই, সেক্ষেত্রে আমরা পজিশন যদি মানে একুইট ডিজিজ হয়, সেক্ষেত্রে আমরা পজিশন তাকে প্রাধান্য দিব। আর ক্রনিক ডিজিজের ক্ষেত্রে আমরা পজিশন এবং টোটাল সিমটম তাকে আমরা ক্রনিক ডিজিজের ক্ষেত্রে প্রাধান্য দিব। সেক্ষেত্রে এই কারণ হইলো না হইলে এক একটা মেডিসিন, সেটা রাস্টক্স হোক, আর্সেনিক হোক, অ্যাকোনাইট হোক, আমরা জানি সেটা প্রত্যেকটা মেডিসিনই এক একটা ব্যক্তি বা পার্সন কি করে ইন্ডিকেট করে। মানে এক একটা মেডিসিনের টোটাল লক্ষণগুলোই একটা ব্যক্তির মধ্যে নাও পাওয়া যেতে পারে। সেক্ষেত্রে পিকুলিয়ার বা আনকমন সিমটমটা যদি থাকে, সেক্ষেত্রে আমরা অন্যান্য লক্ষণগুলা মিলার সম্ভাবনা বেশি থাকে। সেজন্য আমরা নর্মালি টোটাল সিমটম রোগীর কাছ থেকে টোটাল মিলা, কখনো একটা মেডিসিনের টোটাল লক্ষণ মিলে না। সেজন্য আমরা ইলেকশনের ক্ষেত্রে পিকুলিয়ার বা আনকমন লক্ষণটাকে প্রাধান্য দিই, এবং টোটালিটি অফ সিমটমের যদি আমরা নিতে পারি, সেক্ষেত্রে ইলেকশনটা একুরেট হবে। এবং একুরেট হইলেও যদি ডোজ বা মাত্রা যদি ঠিক না হয়, সেক্ষেত্রে পার্শিয়াল এমুলারেশন হতে পারে। এজন্য ডোজ এবং মাত্রাটাও অনেক বেশি গুরুত্বপূর্ণ। আমি আর দুইটা আমার এক্সপিরিয়েন্স থেকে আর কি দুইটা রোগীর হিস্টোরি বলে আমার কথা শেষ করব। জি, শোনা যাচ্ছে? জি ভাই, শোনা যাচ্ছে কথা। জি স্যার, শুনতেছি। আচ্ছা, আলোচনা করলে তো রাষ্ট্রের পার্সোনালিটি অনেক আরো বিষয়ে আলোচনা আছে। সেটা হইলো, আমি আমার একটা পেশেন্টের কথা বলি যে প্রচন্ড রকম ব্যথা, মানে রোগী মানে নড়াচড়াই করতে পারে। তাকে যদি আমরা সবাই পরিচিত হয়তো ওষুধটার সাথে, যে অ্যালোপ্যাথিক মানে ব্যথার জন্য বলটালিন সাবস্টিটিউটের উপরে আমার জানা মতে বলটালিন ট্যাবলেটও আছে এবং সাবস্টিটিউটও আছে। এই বলটালিনের উপরে ব্যথার কোনো ওষুধ আছে বলে আমার জানা নেই অ্যালোপ্যাথি। আমার পরিচিত এবং বন্ধু মানুষ, ওনার মার সমস্যা, যদি হোমিওপ্যাথি রিলেটেড না, হোমিওপ্যাথি খুব পছন্দ করে, আমার সাথে খুব ভালো সম্পর্ক, বন্ধু মানুষ। তো বললো যে আসল ভাই কি করা যায়। আমি তো আমার মারে বলটালিন ট্যাবলেটও খাওয়াইছি এবং সাবস্টিটিউটও দিছি, মানে কিছুতেই ব্যথা, মানে সে হাঁটতেই পারে না, বিছানায় প্রস্রাব পায়খানা। তাই আমি বললাম যে আপনি তো আপনার দিক থেকে অ্যালোপ্যাথির দিক থেকে যে মেডিসিনটা সবচেয়ে ভালো কাজ করে, আপনি সেটা খাওয়াইছেন এবং সেটা সাপোজিটরি দিচ্ছেন। এখন আপনার দৃষ্টিতে আর কোনো উপায় আছে কিনা, আমি তার কাছে জানতে চাই। বলে যে না ভাই, আমাদের দৃষ্টিতে এর উপরে আর কোনো মেডিসিন ব্যথার জন্য না। তাই আমি জিজ্ঞেস করলাম যে ব্যথাটা কি, একটু হাঁটতে হাঁটতে তার ব্যথাটা, যেটা রাষ্ট্রের মেইন লক্ষণ, যে ক্রমাগত সঞ্চালনে আরাম বোধ করে। পরে আমি তার রাষ্ট্র সার্টি বললাম যে 15 মিনিট পর পর 3 বার দিবে। দেওয়ার পরে একদিন পরে মনে হয় যে, পরে জিজ্ঞেস করলাম, মনে আসছিল বা যাই হোক, বললো যে ভাই আলহামদুলিল্লাহ এখন মা সম্পূর্ণ সুস্থ। এখন যেখানে সে বিছানায় বসা পায়খানা করতো, তারপরে একদিন ওষুধ খাওয়ার পরই আমি আবার বলছিলাম যে 1 ঘন্টা পরে কি অবস্থা, যে 1 ঘন্টা পরে আবার 3টা ডোজ দিবেন। তারপর যদি মোটামুটি ভালো দেখেন, আবার 2 ঘন্টা পরে আবার 3টা ডোজ, একই ফ্রিকোয়েন্সিতে 15 মিনিট পর পর। তারপর আলহামদুলিল্লাহ, তারপর থেকে আর কোনো মানে ব্যথার জন্য তার আর কোনো মেডিসিন তাকে দিতে হয়নি। এরকম আরো অনেক মেডিসিন পেশেন্ট আছে যেগুলো রাষ্ট্রের মাধ্যমে আলহামদুলিল্লাহ সম্পূর্ণ সুস্থ। গত সপ্তাহের এক পেশেন্ট, মানে অনেক অ্যালোপ্যাথি খাইয়া তারপর হোমিওপ্যাথি খাইছে কিনা আমি আমার একজাস্ট মনে নেই। গত সপ্তাহের একটা পেশেন্ট, তার যেটা আমরা আমাদের আলোচনায় বললাম যে
স্যাঁতসেঁতে এবং বর্ষায়, এবং যদি সে পানির বললো যে আমি যদি পানি হাতাই সেক্ষেত্রে আমার হাতের তার চামড়াগুলো ওঠে এবং হাত ব্যথা হয় এবং এখানে ছোট ছোট গুটির মতো ওঠে। তাই জাস্ট অনলি একটা সিমটমই এবং ব্যথা করে। তাই বলো যে আমি যদি মলম টলম ব্যবহার করি সেক্ষেত্রে কিছুটা আরাম পাই সাময়িক, কিন্তু পানির কাজ করা আমি বাদ দিতে পারবো। তারপর আমি তার কথাবার্তা শুনে তবে এই সিমটমটার উপরই, যেহেতু বেশি দিনের বিষয় না একুইট ডিজিজ, আমি পজিশনের উপর ভিত্তি করি তাকে রাস্টক্স 30 না 200 দিচ্ছে, আমার এক্সাক্ট মনে নেই, অনলি একবার করে সম্ভবত 200 দিছিলাম। 3 দিন আমি বললাম যে আপনি 1 সপ্তাহ খাবেন। 3 দিন বা 2 দিন পরেই পেশেন্ট এসে বললো যে আমার মোটামুটি এখন 50-60% সমস্যাই নাই। এই আমরা একুইট ডিজিজের ক্ষেত্রে যদি পজিশনটাকে প্রাধান্য দিই সেক্ষেত্রে যদি আমরা সবাই এখানে ডাক্তার, যেটা আমি আমার প্র্যাকটিস থেকে দেখলাম যে সেক্ষেত্রে ভালো ফলাফল আসে যদি মানে ডোজ এবং মাত্রা যদি ঠিক থাকে। আর আমরা কোর্নিজের ক্ষেত্রে অবশ্যই টোটালিটি অফ সিমটমকে প্রাধান্য দিব, এবং সেক্ষেত্রে না হইলে যেটা হবে যে যদি আমরা পজিশন অথবা অল্প কিছু 2-4টা সিমটমের উপর সিলেকশন করি কোর্নিজের ক্ষেত্রে, সেক্ষেত্রে সিলেকশনটা পার্সিয়ালি হবে এবং রোগী হয়তো সম্পূর্ণরূপে কিউর নাও হইতে পারে। আজকে আমার আলোচনা এতটুকুই। জি, ধন্যবাদ ডাক্তার আবুল হাসান ভাইকে খুবই সুন্দর এবং রাস্টক্সিডেন্ডনের শুরু এবং প্রাণবন্ত আলোচনা করার জন্য। আমাদের দ্বিতীয় কিনোট স্পিকার ডাক্তার লুৎফর রহমান ভাই, স্যার ডাক্তার লুৎফর রহমান স্যার যদি উপস্থিত থাকেন অনুমতি দিলে আপনার নাম ঘোষণা করতে পারি আমরা। আচ্ছা, জুবের ভাই, লুৎফর ভাই এখনো জয়েন করে নাই, জয়েন করলে আমরা ছেড়ে দিব লুৎফর ভাইকে। লুৎফর ভাই জয়েন করতেছে, আমার সাথে কথা হয়েছে, জয়েন করতেছে। তো রাস্টক্সের আমার মনে হয় যে এখানে যদি কেউ সংযোজন করতে চায়, আমি 2-1টা কথা একটু বলতে চাই লুৎফর ভাই আসা পর্যন্ত। অনুমতি পাবো? জি 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 ভাই, হ্যাঁ কমপ্লিট করতে পারেন। আচ্ছা, প্রথমত বিষয় হচ্ছে আমাদের যিনি আলোচক ছিলেন, আলোচককে ধন্যবাদ। একটা কথা বলছেন উনি আলোচনার মাঝখানে, মানে প্রথম দিকে, যে চর্মরোগের ক্ষেত্রে সোরা মানে চর্মরোগের মেইন কারণ, এরকম একটা কথা বলছেন। তো আসলে এই স্কিনের প্রবলেম যেমন সোরার মধ্যে আছে, সাইকোসিসেও আছে, সিফিলিসের মধ্যেও আছে। সোরার চর্মরোগের বিষয়গুলো কেমন হবে? সোরার মধ্যে সবচেয়ে বেশি থাকবে ড্রাইনেস। ড্রাইনেস হচ্ছে সোরার মেইন কথা। হিট থাকবে, রেডনেস থাকবে। যখন এই হিট, রেডনেস অ্যান্ড ড্রাইনেস এগুলো পাবেন, সেই জায়গাগুলো আপনি সোরার কথা চিন্তা করতে পারেন। যেখানে দেখা যায় স্কিন ডিজিজ, চুলকাচ্ছে, প্রচণ্ড চুলকায়। আচ্ছা, সোরার চুলকানিগুলো আবার হচ্ছে ভোলাপটাস টাইপের, সুখকর চুলকানি, চুলকাইতে ভালো লাগে, আরাম লাগে। আর সাইকোসিসের ক্ষেত্রে চর্মরোগ যখনই চুলকানোর পরে ওই জায়গাগুলোয় কিছুটা গ্রোথ দেখা দিবে, যেটাকে আমরা কিলোয়েড ফরমেশন বলতে পারি, স্কার টিস্যু ফরমেশন বলতে পারি। তো এখানে কিন্তু সাইকোসিসে বিভিন্ন ধরনের গ্রোথ দেখা দিবে। সাইকোসিসের চর্মরোগগুলো থাকবে এরকম গ্রোথ, যেখানে আলসারেশন থাকবে, পেইন থাকবে, পাস ফরমেশন থাকবে প্রচণ্ড পরিমাণ। হালকা পাস ফরমেশন থাকলে সেটাকে আমরা সোরার সাথে মিলাতে পারি, কিন্তু যেখানে প্রচণ্ড পাস ফরমেশন থাকবে, আলসারেশন থাকবে, প্রচণ্ড পেইন থাকবে, সেগুলোকে আবার সোরার সাথে মেলানো যাবে না, সেগুলো সিফিলিসের দিকে যেতে হবে।
চুলকানি, এগুলো ড্রাইনেসটা হচ্ছে সোরার মেইন কথা। দেখা যাচ্ছে চুলকানি থেকে ডিসচার্জ হচ্ছে, সেই ডিসচার্জগুলো গ্রিন কালারের, সবুজ কালারের যদি ডিসচার্জ থাকে তাহলে সেখানে সোরার সাথে চিন্তা করা যাবে না, সেখানে সাইকোসিসের প্রাধান্যটা বেশি। যখন ডিসচার্জ খুবই মানে গ্রিন কালারের ডিসচার্জ, তাহলে এই মায়াজমেটিক দিক থেকে চর্মরোগের পার্থক্যগুলো আমরা করব। রাস্টক্স আমাদের জন্য একটা গুরুত্বপূর্ণ মেডিসিন, যেখানে সোরা এবং সাইকোসিসের প্রাধান্য সবচেয়ে বেশি থাকে। সোরা এবং সাইকোসিস মেইনলি হচ্ছে আমাদের মায়াজম হলো 3টা, সোরা, সাইকোসিস এবং সিফিলিস। টিউবারকুলারকে মায়াজম বলা, ডক্টর হ্যানিম্যান বলেন নাই। টিউবারকুলার এটাকে ডায়াথেসিস বলা হয়েছে। শেষের দিকে এসে 2-1 ডক্টর আছেন যারা, যেমন আমাদের রাজন শঙ্করন সহ কিছু ডক্টর আছে যারা টিউবারকুলারকে মায়াজম হিসেবে বলছেন, ক্যান্সারকে মায়াজম বলছেন। মেইনলি যাদেরকে আমরা ফলো করি, আমাদের যারা মেইন লিডার, হ্যানিম্যান, কেন্ট, হ্যারিং, তারা কিন্তু এই 3টা মায়াজমকে নিয়ে, এই 3টাকেই মায়াজম বলছেন। যাই হোক, এগুলো হচ্ছে কিছু বিষয়। তো আমাদের যিনি আজকের সেকেন্ড আলোচক, আমাদের লুৎফর রহমান ভাই আমাদের সাথে জয়েন করেছেন। আমি আর সময় নষ্ট করতে চাই না। লুৎফর রহমান ভাই যিনি সঞ্চালক আছেন, ডক্টর জুবায়ের ভাই, লুৎফর রহমান ভাইকে আলোচনা শুরু করে দেন ইনশাআল্লাহ। সবাই ইতিমধ্যে অবগত হয়েছেন আমাদের মাঝে আমাদের আজকের সেকেন্ড কিনোট স্পিকার এবং আমাদের মধ্যমণি বিশিষ্ট চিকিৎসক ডাক্তার লুৎফর রহমান স্যার উপস্থিত হয়েছেন। আশা করি আজকের আলোচনা আরো প্রাণবন্ত, আরো বাস্তবিক এবং অভিজ্ঞতালব্ধ জ্ঞান আমরা শুনতে পাবো। তো সেই পর্যন্ত সবাইকে ধৈর্য সহকারে আজকের আলোচনা শোনার জন্য বিনীত অনুরোধ করে আমি ডাক্তার লুৎফর রহমান স্যারকে আজকের পরবর্তী আলোচনা শুরু করার জন্য বিনীতভাবে অনুরোধ করছি। ভাই আপনি মিউট করা আছেন, আনমিউট করেন কাইন্ডলি। হ্যাঁ, আচ্ছা, ধন্যবাদ সকলকে, যারা সঞ্চালক আছেন, আয়োজক আছেন এবং যারা আমাদের আজকের অনুষ্ঠানে অংশগ্রহণকারী ভাই বোন এবং বন্ধুরা, সবাই কি শুনতে পাচ্ছেন আমাকে? হ্যাঁ, শুনতে পাচ্ছি স্যার। ওকে, থ্যাংক ইউ। ঠিক আছে, তো আমাদের আজকের আলোচনার বিষয় হলো রাস্টক্স। আমাকে বলা হয়েছিল যে রাস্টক্স সম্পর্কে প্র্যাকটিক্যাল বা ক্লিনিক্যাল এক্সপেরিয়েন্সের আলোকে আলোচনা করার জন্য বা কেস হিস্ট্রি নিয়ে আলোচনা করার জন্য। তো আমরা আমাদের বই পুস্তকে তো অনেক পড়াশোনা করি, অনেকেই পড়াশোনা করে পরীক্ষা দিয়ে জ্ঞান অর্জন করে সার্টিফিকেট নিয়েছি, কিন্তু আমরা যারা প্র্যাকটিস করে অনেকদিন প্র্যাকটিস করে অভ্যস্ত এবং ক্লিনিক্যাল কিছু এক্সপেরিয়েন্স আছে, অভিজ্ঞতা আছে, সেগুলোই মেইনলি আজকে শেয়ার করব। আর এছাড়া অবশ্যই ক্লিনিক্যাল এক্সপেরিয়েন্স শেয়ার করতে গেলে আমাদের বই পুস্তকে যেসব কথা আছে এই মেডিসিন সম্পর্কে, সেগুলো তো অবশ্যই আসবে, ঘুরে ফিরে এগুলো চলে আসবে। তো আমরা রাস্টক্স সম্পর্কে আলোচনা করতে গেলে প্রথমেই যেটা বলতে হয় যে সাধারণত বর্ষাকালে এবং ড্যাম ওয়েদারে, রেইনি সিজনে বা রেইনি ওয়েদারে যেসব লক্ষণগুলো বাড়ে, সেই সব লক্ষণগুলোতেই আমরা মূলত রাস্টক্সকে চিন্তা করতে পারি। এছাড়াও আরো যেসব মেডিসিনগুলো আছে বর্ষাকালে বৃদ্ধি, তার মধ্যে থুজা আছে, রডোডেন্ড্রন আছে, নেটটাম সালফ আছে। তো এর মধ্যে সবচেয়ে বেশি ব্যবহৃত ঔষধ হলো রাস্টক্স। তো আমি প্রথমেই একটা ক্লিনিক্যাল এক্সপেরিয়েন্স দিয়ে শুরু করতে চাচ্ছি ক্লাসটা। ক্লিনিক্যাল এক্সপেরিয়েন্সের মধ্যে আমাদের এক পেশেন্ট ছিল, নাম নুরুল ইসলাম। উনি
গ্রামে বসবাস করতেন। একদিন ওনার বাড়িতে বর্ষাকালে বৃষ্টিতে ভিজে ভিজে ওই মরিচ শুকাইতে দিয়েছিল, ধান শুকাইতে দিয়েছিল। তো হঠাৎ বৃষ্টি আসাতে সে ভিজে ভিজেই সেই মরিচ এবং ধান উঠাইছে, ঘরে নিছে বৃষ্টিতে ভিজে ভিজেই। এরপরে আবার কিছু কাপড় চোপড় ভিজিয়ে রাখছিল পুকুরের ঘাটে, সেই কাপড় চোপড় গুলো আবার ধুইছে। একদিকে বৃষ্টিতে ভিজে মানে ধান এবং মরিচ নিয়েছে ঘরে, ওখানে কিছু বৃষ্টির পানিতে ভিজেছে কতক্ষণ, এরপরে আবার পুকুরে গোসল করতে গিয়ে সেখানে কিছু কাপড় ভিজানো ছিল আগে, সেগুলো সে ধুয়ে নিয়ে আসছে। তো এই যে দুইবার করে সে ভিজলো এবং ঠান্ডা লাগলো, বৃষ্টিতে ভিজলো, এরপরে এই লোকটার প্যারালাইসিস হয়ে গেছে। হাত পা নাড়তে পারে না, কথা বলতে পারে না, মুখ বাঁকা হয়ে গেছে, প্যারাপ্লেজিয়া হয়ে গেছে, বেলস পলসি। তো এতগুলো সমস্যায় আক্রান্ত হয়ে সে ঢাকাতে এসে বিভিন্ন মেডিকেলে ভর্তি হয়ে মানে কোনো কিছুতেই কোনো কিছু হচ্ছিল না। তো লোকটা আবার আমাদের দূর সম্পর্কের আত্মীয়, কথায় কথায় আমাকে একদিন বলল যে এই অবস্থা, ওনাকে তো অনেক ডাক্তার দেখাইলাম, কোনো কিছুতে কিছু হচ্ছে না, ওই থেরাপি দিচ্ছে, ইনজেকশন দিচ্ছে, ট্যাবলেট, ভিটামিন ক্যাপসুল, এগুলো অনেক কিছুই দিচ্ছে, বাট কোনো কিছুতেই কোনো উন্নতি হচ্ছে না। পরে আমি ডিটেলস হিস্ট্রি গুলো জানলাম যে কিভাবে কিভাবে কি হইলো। পরে বলল যে এই ঘটনা, বৃষ্টিতে ভিজে, হঠাৎ করে বৃষ্টি আসছিল, তো বৃষ্টিতে ভিজে ধান উঠাইছে, মরিচ উঠাইছে, এরপরে পুকুরের ঘাটে গোসল করার আগে কাপড় ধুইব নিয়ে কাপড় চোপড় কিছু ভিজিয়ে রাখছিল, ওইগুলো ওই বৃষ্টির মধ্যেই ভিজে ভিজেই ধুইছে। তো এই ভিজার কারণে, ঠান্ডা লাগার কারণে তারপরে এই অবস্থা হয়েছে। তো এই কথা শোনার পরে আমার তো মানে খুব খুশি যে আসলে আমি কজেশন পেয়ে গেছি, যে এই বৃষ্টিতে ভিজে ঠান্ডা লাগানোর পরেই যেহেতু তার এই প্যারালাইসিস হয়েছে, সো আর তো কিছু প্রয়োজন নাই। তারপরেও আমি পেশেন্ট যেখানে থাকে ওদের বাসায় গেলাম সরাসরি দেখার জন্য, সবকিছু শুনলাম এবং দেখলাম যায়া যে তার ওয়াইফ তাকে পা টিপে দিচ্ছে, কারণ তার কাছে পা টিপলে খুব ভালো লাগে। বলে যে আমার হাত পা চাবায়, কামড়ায়, আনিজি লাগে, কেন চাইপা দিলে আরাম লাগে, ভালো লাগে। এবং বিকেলের দিকে হইলে, বিশেষ করে রাতে সন্ধ্যার পরেই তার অস্থিরতা বেড়ে যায়, ঘুম আসে না, খারাপ লাগে, আরো হাত পা চাবায়, কামড়ায়, একদিক থেকে আরেক দিকে সরে যায়, সাইড চেঞ্জ করে শোয়, তারপরে ঘুম আসে না, অস্থির লাগে, বিরক্তি লাগে। অন্যদিকে হাত পা চাইপা দিতে বলে, তার ওয়াইফ হাত পা চাইপা দিতে দিতে বিরক্ত হয়ে গেছে, কতক্ষণ আর ভালো লাগে ভাই, আমারও তো ঘুম আসে, আমিও ঘুমাইতে পারি না ওনার জন্য, এই কতক্ষণ পর পরে চিল্লা ওঠে, পার্শ্ব পরিবর্তন করে। তো এই লক্ষণগুলো দেখার পরে আমার মনে হইলো যে না, ম্যাক্সিমাম রাস্টক্সের লক্ষণই তো মিলে যায়। কিভাবে মিলে যায়? যে একদিকে তার কজেশন, যে বৃষ্টিতে ভিজে কাজ করছে, তারপরে প্যারালাইসিস হয়েছে, এরপরে আরেকটা সিমটম পাওয়া যায় যে রাতের বেলায় বেশি খারাপ লাগে, অস্থির লাগে, এবং রাতের বেলায় সেই অস্থিরতাটা বেড়ে যায়। অন্যদিকে হাত পা চাবায়, কামড়ায়, বাতের ব্যথা, চাইপা দিলে আরাম লাগে, উপশম হয়। গরম হট অ্যাপ্লিকেশনে কয়লা গরম করে বা গামছা, কয়লা কাপড় গরম করে সেক দিলে তার কাছে ভালো লাগে। এই লক্ষণগুলো ম্যাক্সিমামই তো আমাদের রাস্টক্সের সাথে মিলে যায়। দ্যাটস ওকে, আমি রাস্টক্স দিলাম 200। আমি সাধারণত জার্মানি ওষুধগুলোকে ওই 50 মিলিসিমালের মতো পটেন্টাইজড ওষুধগুলোকে গ্লোবিউলসে মেডিকেটেড করে ওইখান থেকে একটা পিল দিয়ে 50 মিলিসিমালের মতো বানিয়ে দেই। আর যেসব ওষুধগুলো 50 মিলিসিমাল কালেক্ট করতে পারি, ভালো ওষুধ, উন্নত মানের, বিশেষ করে ইন্ডিয়ান এই 50 মিলিসিমাল গুলো যদি কালেক্ট করতে পারি, লোকাল কোনো 50 মিলিসিমাল আমি ব্যবহার করি না সাধারণত, কিন্তু যদি বিদেশিটা না থাকে, ইন্ডিয়ানটা না থাকে, সেগুলো আমি জার্মানি ওষুধগুলোকেই মেডিকেটেড করে, গ্লোবিউলসে মেডিকেটেড করে ওখান থেকে একটা পিল দিয়ে বানিয়ে দিই। তো ওই পদ্ধতিতে দিলাম। প্রথমে 30 দিলাম, এক সপ্তাহ সকালে একবার করে দিলাম,
এক সপ্তাহ পরেই আল্লাহর রহমতে অনেকটা উন্নতি হয়েছে। এরপরে এক সপ্তাহ ফাইটাম দিলাম, এসএলপি বা প্লাসিবো আমরা যেটাকে বলি। এরপরে 200 দিলাম 5 দিন খাওয়ার জন্য, সকালে সকালে শুধু একবার। আর সাথে যেহেতু চাবানি কামরানি আছে, চাইপা দিতে বলে ম্যাকফস আর বায়োকেমিক টেলিফস, এই দুইটা বায়োকেমিক আমি সাথে চালাইছি। কিছুদিন পরে আল্লাহর রহমতে আস্তে আস্তে পায়ে এবং হাতে বোধ শক্তি ফিরে আসা শুরু করলো। মাস দেড়েক লেগেছিল। এরপরে আমরা 200 এর পরে আবার একটু গ্যাপ দিয়ে ফাইটাম দিয়ে পরে আমরা 1M দিয়েছিলাম। দ্যাটস এনাফ। 1M পর্যন্ত খাওয়ার পরে আল্লাহর রহমতে আমাদের রোগী সম্পূর্ণ সুস্থ হয়ে গেছে। তো এরপরে আর তাকে কোনো ওষুধ দিতে হয় নাই। আল্লাহর রহমতে সম্পূর্ণ ভালো হয়ে অনেক দিন বেঁচে ছিল। তারপরে বয়সজনিত কারণে পরে মারা গেছে 7-8 বছর পরে। কিন্তু আমাদের এই লক্ষণগুলো দেখেই বোঝা গেছে যে না, আসলে এটা রাস্টক্সের লক্ষণ, এবং এই প্যারালাইসিসের রোগী ওই রাস্টক্স ওষুধ দিয়ে এই ভালো হয়েছে। এরপরে আমরা আরেকটা রোগীর কেস হিস্ট্রি বলবো, সেটাও অনেকটা সিমিলার ছিল, কিন্তু ওটাতে আরেকটা বাড়তি ওষুধ লেগেছিল। সেখানে আমাদের পেশেন্টটা ছিল অনেক গরিব, দরিদ্র, ওই যে অন্যের জমিতে চাষবাস করে, আমাদের গ্রাম এলাকায় বলে যে বদলা দেয় আর কি, মানে অন্যের জমিতে চাষাবাদ করে, নিড়ানি দেয়। সকালে 8টার দিকে যায়, বিকেলে 1টার দিকে ফিরে আসে, দুপুর 1টার দিকে ফিরে আসে। তো এর মাঝখানে কাজ করার সময় বৃষ্টিতে ভিজছিল, বৃষ্টি হয়েছে, বৃষ্টিতে ভিজছে, বৃষ্টিতে ভিজে অসুস্থ হয়েছে, কয়েকদিন জ্বর ছিল, এরপরে প্যারালাইসিস হয়ে গেছে। এবং প্যারালাইসিস হয়ে যাওয়ার পরে সে গরিব মানুষ, চিকিৎসা করতে পারে না, ওই বাজার থেকে কিছু ট্যাবলেট ক্যাপসুল কিনে খাইছে গ্রামের ডাক্তার থেকে। ওরাও তো এত ভালো ডায়াগনোসিসও করতে পারে না, চিকিৎসাও করতে পারে না। তারপরও কোনো কিছু পরিবর্তন হয় নাই। পরবর্তীতে আমি গ্রামে যাওয়ার পরে আমার কথা শুনে আসছে আমার কাছে, সব বিস্তারিত শুনলাম। তবে ওনার প্যারালাইসিসটা ছিল রাইট সাইডে মেইনলি। তো যেহেতু পজিশন রাস্টক্সের ছিল, আমরা প্রথমে রাস্টক্স দিয়ে শুরু করেছিলাম, এবং পরবর্তীতে তাকে যেহেতু রাইট সাইডের ছিল এবং মিষ্টির প্রতি আগ্রহ কম ছিল, খুবই সিম্প্যাথেটিক মেন্টালিটির ছিল, গরিব মানুষ হলেও সে অন্যের দুঃখে দুঃখী থাকতো, অন্যের দুঃখে কাতর হতো এবং অন্যকে সাহায্য করার জন্য এগিয়ে যেত। যদিও টাকা পয়সা নাই, কিন্তু শরীরের শক্তি দিয়ে হইলেও সে সহযোগিতা করত। কেউ কোনো মানুষ মারা গেলে তাকে জানাজা দেওয়ার জন্য, মাটি দেওয়ার জন্য, কবর করার জন্য সবার আগে দৌড়ায় যেত, এবং খুবই সিম্প্যাথেটিক মেন্টালিটির ছিল, যেগুলো আপনার কস্টিকামের সাথে অনেক মিলে যায়। তো মিষ্টির প্রতি আগ্রহ কম, তারপরে রাইট সাইডেড অ্যাফেকশন, তারপরে ছিল সিম্প্যাথেটিক মেন্টালিটি। এই সব লক্ষণগুলো দেখে আমরা কিছুদিন রাস্টক্স প্রয়োগের পরে তাকে কস্টিকাম দিয়েছিলাম। পাশাপাশি আমি সাধারণত প্যারালাইসিসের রোগী হলে সাথে কেলিফস বায়োকেমিকটা দেই। তো কেলিফস বায়োকেমিকটাও কিছুদিন পাশাপাশি চলছে। সাধারণত বায়োকেমিক গুলো আমি খাওয়ার পরে দেই, আর লিকুইড ওষুধগুলো সকালবেলা খালি পেটে খেতে দিই। তো মাস 2 পরে এই রোগীটা আল্লাহর রহমতে আস্তে আস্তে হাত পা নাড়তে পারে। প্রথম তো কোনো বোধ শক্তি ছিল না, উঠাইতেও পারতো না, এরপরে সে হাত পা নাড়তে পারে। তারপরে আবার 1M 10M দিয়ে আসলাম এর পরের মাসের জন্য। মাঝখানে ফাইটাম বা এসএলপি দিলাম, প্লাসিবো দিলাম। 1 সপ্তাহ 1M খাবে, তারপরে 1 সপ্তাহ পরে ফাইটামটা খাবে বা প্লাসিবোটা খাবে, তারপর 10Mটা খাবে, দিনে একবার মাত্র। ওই গ্লোবিউসে মেডিকেটেড করে ও একটা পিল দিয়ে বানানো। তো এইভাবে খাওয়ার পরে আল্লাহর রহমতে ওই রোগীও সম্পূর্ণ আরোগ্য লাভ করেছেন। তো আমরা 2টা কেস হিস্ট্রি জানলাম, এবং 2টাই প্যারালাইসিস রিলেটেড। এরপরে আমরা যদি জানতে চাই যে আরো কেস হিস্ট্রি যদি বলতে চাই, তাহলে আমাদের আরেকটা কেস হিস্ট্রির কথা খুব মনে পড়ে।
যে রোগীটা দীর্ঘদিন ঠান্ডা লাগার প্রবণতা ছিল এবং বাতের ব্যথা, নড়াচড়া করলেই সমস্যাগুলো একটু কম মনে হইতো, কিন্তু সকালবেলা ঘুম থেকে উঠে প্রথম বিছনা থেকে নেমে প্রথম মাটিতে পা দিলেই প্রচন্ড ব্যথা হতো, হাঁটতে পারতো না। কিছুক্ষণ অনেক কষ্ট করে ওয়াল ধরে ধরে দেওয়াল ধরে ধরে একটু হাঁটতো, তারপরে বাথরুমে যাইতো, ব্রাশ করতো। কিছুক্ষণ পরে আস্তে আস্তে তার যন্ত্রণাগুলো কমে যাইতো এবং মাঝখানে দিনের বেলা কাজের ফাঁকে যদি কখনো রেস্টে থাকতো, তারপরে তার সমস্যাগুলো বেড়ে যাইতো এবং ওই কিছুক্ষণ রেস্টে থাকার পরেও ফার্স্ট স্টেপ সেকেন্ড স্টেপের সময় তার সমস্যাগুলা বেড়ে যাইতো, কষ্ট হইতো বেশি। সেই রোগীও হাত পা চাইপা দিতে বলতো, মেসেজ করে দিতে বলতো, গামছা দিয়ে বেঁধে রাখতো এবং রাতের বেলা বেশি খারাপ লাগতো, ঘুম আসতো না, অস্থির হয়ে যেত এবং ঠান্ডা লাগলে, ঠান্ডা আবহাওয়া হলে, বৃষ্টির দিনে মেঘলা আবহাওয়ায় তার সমস্যাগুলো বেড়ে যাইতো। তো এই সামগ্রিক লক্ষণগুলো রাস্টক্সের সাথে মিলে যাওয়ার কারণে আমরা তাকেও রাস্টক্স দিয়ে চিকিৎসা করেছি এবং আল্লাহর রহমতে 2-3 মাস ওষুধ খাওয়ার পরেই সেখানেও আমরা প্রথমে 30 সিঙ্গেল পিলে গ্লোবিউসে মেডিকেটেড করে দিয়েছিলাম, পরের সপ্তাহে প্লাসিবো, এর পরের সপ্তাহে 200, তারপরের সপ্তাহে প্লাসিবো, তারপরের সপ্তাহে 1M, তারপরের সপ্তাহে প্লাসিবো। এভাবে আমরা 10M পর্যন্ত দেওয়ার পরেই আমাদের ওই রোগীও সম্পূর্ণ আরোগ্য লাভ করেছে। তো আমাদের কেস হিস্ট্রি সম্পর্কে আইডিয়া হলো তো? আপনাদেরকে আর কেস হিস্ট্রি শুনতে ইচ্ছে করে নাকি ইন জেনারেল আলোচনা করব রাস্টক্স সম্পর্কে, কিভাবে ক্লিয়ার পিকচার পাওয়া যায়? যে কোনো একজন বলেন। ভাই জেনারেল কিনোট সিম্পটমস গুলো বলে দিলে ভালো হবে। কিনোট সিম্পটমস, আচ্ছা, কিনোট সিম্পটম গুলো সম্পর্কে আলোচনা করলে ভালো হয়। আচ্ছা, যদিও আমরা কেস হিস্ট্রির মধ্যে কিছু আলোচনা চলে আসছে, তারপরেও আমরা কিনোটস গুলো নিয়ে আলোচনা করি। আমাদের টাইম কয়টা পর্যন্ত আছে? কয়টা পর্যন্ত কন্টিনিউ করতে পারবো? আর 12 মিনিট। 12 মিনিট, আচ্ছা ঠিক আছে। তার মানে 11টায় শেষ করব, ঠিক আছে? 11টার 5 মিনিট আগে শেষ করলে হয়তো বা ভালো হয় কিনা জানি না। ডক্টর আহমদুল্লাহ প্রশ্ন উত্তর পর্ব শেষে যদি রাখতে চান। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, ধন্যবাদ। তাহলে আমরা আসি যে রাস্টক্সের ইন জেনারেল লক্ষণগুলো আমরা জানি যে এই রাস্টক্সের মেডিসিনটা প্রথম কথা হইল রাত্রে বৃদ্ধি। রাত্রে বৃদ্ধি, অস্থিরতায় উপশম এবং জয়েন্টে জয়েন্টে বাত বা ব্যথা, মাংসপেশিতেও ব্যথা, সমস্ত লক্ষণগুলোই রাত্রে বৃদ্ধি এবং রেস্টে থাকলে বা আরামে থাকলে তার সমস্যাগুলো বেড়ে যায়। জল হাওয়া, ঝড়ো বৃষ্টি, মেঘলা আবহাওয়া, ড্যাম ওয়েদার বা মানে যদি স্যাঁতস্যাঁতে আবহাওয়ায় কোনো বসবাস করি কোনো ঘরে, যেমন মাটির ঘর বা মাটির ফ্লোর বা এরকম স্যাঁতস্যাঁতে আবহাওয়া, জানালা দরজা খুললেও যেখানে সূর্যের আলো আসে না, এরকম ঘরে যারা বসবাস করে বা দীর্ঘদিনের পুরাতন ওয়াল যেগুলো ম্যাক্সিমাম সময় ড্যাম থাকে, এইসব ঘরে যারা বসবাস করে, বিশেষ করে যেসব বাড়ি থেকে বের হলেই কাদা মাটি বা বৃষ্টির দিনে কাদা মাটি চতুর্দিকে থাকে, সেসব এলাকায় যারা বসবাস করে, এইসব মানুষদের যেসব রোগ হয় তাদের ক্ষেত্রেই সাধারণত আমরা রাস্টক্সের লক্ষণগুলো বেশি পাই। দিনে অস্থিরতা তেমন একটা না থাকলেও রাতের বেলা এই রোগীরা বেশি অস্থির হয়ে যায়, অস্থির প্রকৃতির হয়ে যায়। অনেকক্ষণ রেস্টে থাকলে বা শুয়ে থাকলে বা বসে থাকলে তার অস্থিরতা বেড়ে যায়। একভাবে বা একদিকে শয়ন করে থাকতে পারে না, তার পার্শ্ব পরিবর্তন করতে হয় এবং পার্শ্ব পরিবর্তন করলে তার কাছে ভালো লাগে এবং হাত পা চাইপা দিতে বলে, বিশেষ করে গরম কোনো কিছু দিয়ে সেক দিতে বলে এবং সেক দিলে বা গরম প্রয়োগ করলে, বিশেষ করে হট ওয়াটার ব্যাগ অথবা গরম কাপড় বা তয়লা দিয়ে যদি গরম প্রয়োগ করা হয় তার কাছে অনেক ভালো লাগে। এবং হাত পা অনেক সময় শক্ত হয়ে যায়, মানে বেদনার পূর্বে হাত পা গুলো অনেক সময় শক্ত হয়ে যায়,
ঠান্ডা লেগে যায়, অল্পতেই ঠান্ডা লাগে, নাক দিয়ে সর্দি জ্বরে, বিশেষ করে নাকের পলিপাসের রোগীগুলো অল্পতেই ঠান্ডা লেগে যায়, হাঁচি আসে এবং 1 ফোঁটা 2 ফোঁটা বৃষ্টির পানি গায়ে লাগলেই তারা অসুস্থ হয়ে যায়। অনেক রোগী আছে এরকম বলে যে স্যার 1 ফোঁটা 2 ফোঁটা বৃষ্টির পানি গায়ে লাগলেই অসুস্থ হয়ে যায়, অথবা বৃষ্টির পানি পাড়ায় কোথাও গেছে, পায়ে বৃষ্টির পানি লাগছে, কাদামাটি লাগছে, কাদামাটিতে হাইটা কোথাও গেছে খালি পায়ে, দেখা গেছে তারপরে সে অসুস্থ হয়ে গেছে। এইসব লক্ষণগুলো আমরা ম্যাক্সিমাম ক্ষেত্রেই রাস্টক্সের দিকে পাই এবং অস্থিরতা থাকে, সাথে অস্থিরতায় উপশমও থাকে। আমরা জানি যে আর্সেনিক অ্যালবাম আছে, এর সিমিলার অনেকটা, কিন্তু অস্থিরতায় উপশম হয় না। আর্সেনিক অ্যালবামে মৃত্যু ভয় আছে, কিন্তু রাস্টক্সের মৃত্যু ভয় নাই। রাস্টক্সের রোগীরা কখনো মৃত্যু ভয় থাকে না, কিন্তু অস্থিরতা থাকে এবং অস্থিরতায় উপশম হয়। সে যদি মুভমেন্ট করতে পারে, নড়াচড়া করতে পারে, সাইড পরিবর্তন করতে পারে, তাহলে তার কাছে ভালো লাগে। তার মোচড়ায়া যাওয়ার মতো বেদনা হয়, পরিশ্রমের সহিত কোনো কার্য করিতে গেলে, কোনো ভারী দ্রব্য তুলিতে গেলে যদি সে স্ট্রেস হয়, ধরেন একটা বাড়ি বোঝা বা বাড়ি বস্তা, বাড়ি কোনো কিছু উঠাইতে গিয়া কোমরে চোট লাগছে, অথবা পা মচকে গেছে, হাঁটতে গিয়া পা মচকে গেছে, জয়েন্ট ডিসপ্লেসমেন্ট হয়েছে, এইসব রোগীদের ক্ষেত্রে রাস্টক্স চমৎকার কাজ করে। তো তারপরে বিশেষ করে বাম অঙ্গে সায়াটিকা, যদি বাম পাশে সায়াটিকা হয়, সেই ক্ষেত্রে রাস্টক্স অনেক বেশি কাজে লাগে। আমাদের এই সায়াটিকার ক্ষেত্রে কলোসিন্থ আছে, ম্যাকফোস আছে, ডায়াস্কোরিয়া আছে, আরো অনেক ওষুধ আছে, কিন্তু সবচেয়ে বেশি কাজে লাগে রাস্টক্স। এবং যদি সেটা বাম পাশে হয় এবং রাতের ব্যথা বাড়ে, যন্ত্রণা বাড়ে, রেস্টে থাকলে বাড়ে, এই লক্ষণগুলো থাকলে আমরা সায়াটিকার ক্ষেত্রে রাস্টক্স ব্যবহার করতে পারি। রাস্টক্সের রোগীর হার্টেও সমস্যা থাকে, অনেক সময় হার্টের সমস্যার ক্ষেত্রেও এই রোগীগুলো বিভিন্ন ধরনের এই যে সমস্যাগুলো হার্টের জনিত হয়, হার্টের বাতজনিত পক্ষাঘাত এবং সাথে যদি হৃৎপিণ্ডের রোগ থাকে, তাহলে আমরা রাস্টক্সের কথা চিন্তা করতে পারি। অনেক সময় টাইফয়েড জ্বরে রাস্টক্সের ক্ষেত্রে অনেক ক্ষেত্রে আমরা দেখতে পাই ব্রেস্ট ফুলে যায়, তাতে লাল দাগ পড়ে, সমস্ত শরীরে বাতের মতো ব্যথা হয়। এইসব ক্ষেত্রে আমরা সাধারণত রাস্টক্সের কথা চিন্তা করতে পারি। অনেক ক্ষেত্রে আমাদের বিভিন্ন ধরনের হামের রোগী, হাম হয়েছে, পক্স হয়েছে, এইগুলোর ক্ষেত্রে বিশেষ করে রাস্টক্স প্রাথমিক পর্যায়ে দিলে অনেক ভালো রেসপন্স পাওয়া যায়। তবে সেই ক্ষেত্রে অবশ্যই 50 মিলিসিমাল, আর 50 মিলিসিমাল যদি কারো কাছে না থাকে, সেন্টিসিমাল দিলেও একটা পিল দিয়ে বানায় দেওয়ার জন্য পরামর্শ দিচ্ছি, আমরা সেভাবেই ব্যবহার করি। তো রাস্টক্সের ফুসকুড়ি ওঠে, গোটা ওঠে, স্কিন ডিজিজ হয় এবং সেগুলোও রাত্রেবেলা যন্ত্রণা বাড়ে, চুলকানি বাড়ে রাত্রেবেলা, সারাদিনেও থাকে, কিন্তু তুলনামূলকভাবে রাত্রে বিছানায় গেলে বাড়ে এবং রাতের বেলায় যন্ত্রণাগুলো বাড়ে। সেই ক্ষেত্রে রাস্টক্স চমৎকার কাজ করে। ইভেন স্কিন ডিজিজ, দাউদ, বিখাউজ, এক্সিমা, এগুলোর ক্ষেত্রেও অনেক সময় রাস্টক্স খুব ভালো কাজ করে। বিশেষ করে যদি সেটা বর্ষাকালে বাড়ে, সেই সব রোগের ক্ষেত্রে আমরা রাস্টক্স ব্যবহার করে থাকি। কাশির ক্ষেত্রেও যদি দেখা যায় কাশিটা রাত্রে বাড়ে, বর্ষায় বাড়ে, ঠান্ডায় বাড়ে এবং ড্যাম ওয়েদারে বাড়ে, সেই ক্ষেত্রে আমাদের রাস্টক্স অনেক বেশি উপকারী। এছাড়া আমরা এটা রাস্টক্সের সাথে ব্রায়োনিয়ার সাথে কম্পেয়ার করতে পারি। যেমন ব্রায়োনিয়ার রোগী নড়াচড়া করলে রোগ যন্ত্রণা বাড়ে, অনেক সময় ব্রায়োনিয়ার রোগীও হাত পা চেপে দিতে বলে, কিন্তু রাস্টক্সের রোগীও বলে, কিন্তু ব্রায়োনিয়ার রোগী নড়াচড়া করলে বেড়ে যায় আর রাস্টক্সের রোগী নড়াচড়া করলে কমে। অন্যদিকে ব্রায়োনিয়া অনেক বেশি পিপাসা থাকে, রাস্টক্সের পিপাসা তেমন থাকে না। রাস্টক্সের জিহ্বায় ত্রিকোণাকার লাল দাগ থাকে, যেটা ব্রায়োনিয়াতে থাকে না। ব্রায়োনিয়াতে অনেক সময় সাদা প্রলেপ থাকে। তো এগুলো দেখে আমরা রাস্টক্স এবং ব্রায়োনিয়াকে আলাদা করতে পারি। যে জিহ্বাটা যদি আমরা দেখতে পাই, তাহলে রাস্টক্সের জিহ্বা দেখব ত্রিকোণাকার লাল বর্ণ দেখা যায় জিহ্বার টিপ অফ দ্য টাঙে, আর ব্রায়োনিয়ার ক্ষেত্রে সাদা প্রলেপ পড়ে থাকবে এবং ব্রায়োনিয়ার প্রচন্ড পানি পিপাসা থাকবে, বারবার পানি খাবে, তারপরেও পিপাসা থাকবে, গলা শুকায় আসবে। রাস্টক্সের ক্ষেত্রে এত বেশি পিপাসা থাকে না এবং ব্রায়োনিয়ার যে প্রচন্ড
কনস্টিপেশন থাকে, সিভিয়ার কনস্টিপেশন থাকে, ড্রাইনেস অফ দ্য ইন্টারনাল মিউকাস মেমব্রেন, টোটাল বডি ড্রাইনেস থাকে, সেটা রাস্টক্সে থাকে না। এইসব ক্ষেত্রে আমরা রাস্টক্সকে আলাদা করতে পারি ব্রায়োনিয়া থেকে। আর রাস্টক্সের পাইলসের রোগীর ক্ষেত্রেও রাস্টক্স ব্যবহৃত হয় অনেক ক্ষেত্রে। যদি অর্শের বলিটাতে টাটানি থাকে, মলত্যাগের পর বলিটা বাহির হয়ে যায়, পাইলসের স্থির হইয়া থাকিলে পিঠে ও কোমরে ব্যথা করে, দিনরাত ঘন ঘন প্রস্রাব হয়, প্রস্রাব পরিমাণে অধিক, অর্শ থেকে রক্ত পড়ে বা না পড়ে, যে ক্ষেত্রে হোক, যদি যন্ত্রণাগুলো রাত্রে বাড়ে, বিশ্রামে ঠান্ডা এবং চাপে বৃদ্ধি হয়, তাহলে সেসব পাইলসের ক্ষেত্রে আমরা রাস্টক্স ব্যবহার করতে পারি। এছাড়াও চোখের রোগের ক্ষেত্রে, বাতের ক্ষেত্রে আমরা রাস্টক্সকে মনে করতে পারি। ম্যালেরিয়া, টাইফয়েড, বিষফোড়া, কোমর বেদনা, পক্ষাঘাতের সম্পর্কে তো আমরা কয়েকটা কেস হিস্ট্রি দিলাম। বিশেষ করে চর্মরোগের ক্ষেত্রে রাস্টক্সের ব্যবহার অনেক বেশি। তো আমাদের যদি কারো প্রশ্ন থাকে প্রশ্ন করতে পারেন, সময় মনে হয় শেষ। আজকের আলোচনা এবং মেডিসিন রাস্টক্স সম্বন্ধে বা সম্পর্কীয় কারো কোনো প্রশ্ন থাকলে প্রশ্ন করতে পারেন। সর্বোচ্চ 3টা প্রশ্ন নেওয়ার সুযোগ থাকবে হয়তোবা, যদি সময় থাকে এর চাইতে বেশি প্রশ্ন আমরা নিতে পারি। আর যারা প্রশ্ন করতে চান দ্রুত হাত তুলে প্রশ্ন করে ফেলতে পারেন। কারো কোনো প্রশ্ন নাই? রাতের বেলায় যে কোনো ব্যথাজনিত রোগ যদি বৃদ্ধি পায়, রাতের বেলায় যে কোনো ব্যথাজনিত রোগ বৃদ্ধি পায়, তাহলে কি রাস্টক্স দেওয়া যাবে? রাতের বেলা দেওয়া যাবে না। রাতের বেলা না দিয়ে ওটা পরের দিন সকালবেলা ওষুধ অ্যাপ্লিকেশন হবে। যদি রাতের বেলা দেওয়া হয় তাহলে অনেক ক্ষেত্রে একটু বেড়ে যেতে পারে। এই জন্য রাতের বেলা অ্যাপ্লিকেশন না করে, আমরা জানি ইন জেনারেল ক্রনিক ডিজিজ অনুযায়ী, চিকিৎসার নিয়ম অনুযায়ী, যে যখন কোনো একটা মেডিসিনের লক্ষণ যে সময়ে বৃদ্ধি পায় বা লক্ষণ বৃদ্ধির যে সময়টা, ওই সময়টাতে অ্যাভয়েড করে, যে সময়টাতে লক্ষণ বৃদ্ধি না থাকে ওই সময়টাতে ওষুধ প্রয়োগ করলে পরের দিন থেকে ওই রাত্রে মানে ওই লক্ষণটা কমে যাবে। কিন্তু যখন বৃদ্ধির সময়, যেমন রাস্টক্সের বৃদ্ধি রাতে, মার্কসলের বৃদ্ধি রাতে, আমরা যদি রাতের বেলা মার্কসল বা রাস্টক্স প্রয়োগ করি তাহলে অনেক সময় একটু বেড়ে যেতে পারে, যেটা রোগীর জন্য কষ্টকর হতে পারে। বুঝতে পারছি, ধন্যবাদ। সেই ক্ষেত্রে আমরা আর্নিকার কথা মনে করতে পারি। যদি ব্যথা যন্ত্রণা বেশি থাকে তাহলে রাতের বেলা 1 ডোজ আর্নিকা খাওয়ায় দিতে পারি, পরের দিন সকাল থেকে রাস্টক্সটা খাবে। এটা আমরা সাধারণত চেম্বারে করে থাকি। কারণ রোগীকে তো সান্ত্বনা দিতে হবে, বুঝাইতে হবে যে আপনাকে আমি ওষুধ দিয়েছি। আর নাহলে মনে করবো বেটা আমার কষ্ট হচ্ছে এখন, আর তুমি ওষুধ দিবা কালকে সকালে, তাই না? এমনি আরিফুল ভাই কোনো প্রশ্ন করতে চান, আপনি প্রশ্ন করতে পারেন। আর কারো কোনো প্রশ্ন? তাহলে আমরা শেষ করতে পারি। জি 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 জি, আজকের প্রোগ্রামে আলোচনা এ পর্যন্তই আমরা সমাপ্ত ঘোষণা করতে পারি। তার আগে আমি আমার সঞ্চালনার দায়িত্ব থেকে বিদায় নিচ্ছি এবং আমার পরবর্তী প্রোগ্রাম সমাপ্ত করার জন্য আমাদের সম্মানিত বড় ভাই ডাক্তার হামিমউদ্দিন ভাইকে আজকের প্রোগ্রাম সমাপ্ত ঘোষণা করার জন্য বিনীতভাবে অনুরোধ করছি। যারা কষ্ট করে আমাদের আজকের অনুষ্ঠানে অংশগ্রহণ করেছেন সবাইকে ধন্যবাদ জানাই। এই রাতের বেলা সবাই চেম্বার শেষ করে আইসাও এই প্রোগ্রামে অংশগ্রহণ করার জন্য ধন্যবাদ। আশা করি সামনের দিকে আরো বেশি লোকজন আমাদের প্রোগ্রামে অংশগ্রহণ করবে।
তাহলে আমরা আরো প্রাণবন্ত প্রোগ্রাম করতে পারবো ইনশাআল্লাহ। ধন্যবাদ সবাইকে। ইনশাআল্লাহ। জি, সবাইকে ধন্যবাদ। তার সাথে একটা বিশেষ ঘোষণা হচ্ছে, আগামী শুক্রবার আমাদের আলোচ্য মেডিসিন হচ্ছে নেট্রামিউর, আলোচক হচ্ছে ডাক্তার আবু হানিফ মাহমুদ, কেস প্রেজেন্টেশন ডাক্তার হামিম। আমরা আগামী শুক্রবারে ইনশাআল্লাহ রাত্রিবেলা আবার সবাই জয়েন করব। সবাইকে ধন্যবাদ ইনশাআল্লাহ। ততক্ষণ সবাই সবার সুস্থতা কামনা করি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ।